বলয়কে অশ্ব অক্ষাংশ বলে। উত্তর গোলার্ধে 30° থেকে 35° উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত অঞ্চলটিতে শীতকালেও পশ্চিম বায়ুর প্রভাব বৃষ্টিপাত হয়। তাহলে এখানে বলেছে উত্তর গোলার্ধে 30° থেকে 35° উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত অঞ্চলটিতে শীতকালেও পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। তাহলে কিসের প্রভাবে বৃষ্টিপাত হয়? পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। আবার উত্তর গোলার্ধে 30 কত ডিগ্রি থেকে কত ডিগ্রি অক্ষাংশের ভিতর থাকলে 30 থেকে 35° অক্ষাংশের ভিতর থাকলেও অঞ্চলটির শীতকালেও পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। মেরু বায়ু, পোলার ওয়াইন্ডস, পোলার ওয়াইন্ডস, মেরু বায়ু। মেরু অঞ্চলের উচ্চচাপ বলয় থেকে, মেরু অঞ্চলের উচ্চচাপ মানে উচ্চচাপ বলয় থেকে অতি শীতল মানে খুব ঠান্ডা ভারী বায়ু, ভারী বায়ু বলা হয় কারণ হচ্ছে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ থাকলে। উত্তর গোলার্ধে নিম্নচাপ মানে উত্তর গোলার্ধে নিম্নচাপ থাকে বলয়ের দিকে প্রবাহিত হয়। এ বায়ু উত্তর গোলার্ধের উত্তর পূর্ব দিক থেকে, তাহলে উত্তর গোলার্ধের উত্তর আর পূর্ব দিক থেকে দক্ষিণ গোলার্ধের দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়। এই প্রবাহকে উত্তর সুমেরু বায়ু বা দক্ষিণে কুমেরু বায়ু বলে। তাহলে এরকম প্রবাহিত হয় এই প্রবাহদ্বয়কে, তাহলে এই প্রবাহদ্বয়কে উত্তরে সুমেরু বলে, দক্ষিণে কুমেরু। তাহলে উত্তরে হবে সুমেরু আর দক্ষিণে কি বলা হয়? কুমেরু বলা হয় মেরু অঞ্চলগুলো। তার ভিতর আছে দেখো সমুদ্র বা স্থল বায়ু, সমুদ্র বা স্থল বায়ু। তাহলে সমুদ্র বা স্থল বায়ুর ভেতরে সি অ্যান্ড ল্যান্ড ব্রিজ, সমুদ্র ও স্থল বায়ুর ভেতরে সি অ্যান্ড ল্যান্ড ব্রিজ। দিনের বেলায় স্থলভাগ বেশি উত্তাপ হয়, তাহলে দিনের বেলায় স্থলভাগ বেশি উত্তাপ হয় বলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। দিনের বেলায় স্থলভাগ বেশি উত্তাপ হয় বলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়, কিন্তু জলভাগ বেশি উত্তাপ হয় না বলে সেখানকার বায়ু উচ্চ চাপযুক্ত হয়। আর দিনের বেলায় স্থলভাগ, আর দিনের বেলায় দিনের সময় স্থলভাগ মানে যেখানে কোনো পানি নেই সেখানে বেশি উত্তপ্ত হয়, সেসব জায়গায় বেশি গরম হয়ে যায়, সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। আর কিন্তু জলভাগে বেশি উত্তপ্ত হয় না, যেখানে প্রচুর পরিমাণে জল বা পানি থাকে, সে নদী থাকে, সেখানে উত্তপ্ত হয় না বলে সেখানকার বায়ু উচ্চ চাপযুক্ত হয়। ফলে তখন জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়। জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ু তখন প্রবাহিত হয়ে যায়, কারণ ভারী বায়ু জলভাগে থাকে, ভারী বায়ু আর স্থলভাগে থাকে পাতলা বা হালকা বায়ু, একে সমুদ্র বায়ু বলে। তাহলে সমুদ্র বায়ু কাকে বলে সেটা হচ্ছে এখানে সংজ্ঞা দিয়ে দিয়েছে। আবার রাত্রিকালে জলভাগের চেয়ে স্থলভাগ বেশি শীতল বলে, মানে রাত্রিকালে মানে রাতের সময় জলভাগের চেয়ে স্থলভাগের বেশি শীতল বায়ু বলে বায়ু উচ্চ, তখন স্থলভাগ থেকে জলভাগ সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হয়, একে স্থল বায়ু বলে। তাহলে স্থল বায়ু কাকে বলে আর সমুদ্র বায়ু কাকে বলে, এইগুলো সংজ্ঞাগুলো অবশ্যই বেশি ভালো করে পড়তে হবে এবং মেমোরাইজ করে ফেলতে হবে। এটা একটা সংজ্ঞা। কারণ স্থলভাগে সবসময় কি থাকে? বেশি উত্তপ্ত থাকে, কিন্তু রাতের বেলা ওই জায়গায় হয়ে যায় খুবই ঠান্ডা খুবই ঠান্ডা বায়ু হয়ে যায়। এখানে সমুদ্র বায়ুর একটা ম্যাপ দেওয়া আছে সুন্দর করে, আর এখানে আছে স্থল বায়ু। এই ম্যাপগুলো তোমরা দেখে নিও। এটা দিনের বেলায় আর এটা হচ্ছে রাত্রি বেলায় বা রাত্রের সময়, দুটা টাইমে কিন্তু দিয়ে দিয়েছে। মৌসুমী বায়ু, মনসুন ওয়াইন্ড, মৌসুম বায়ু, মৌসুমী বায়ু। আরবি ভাষা মৌসুম শব্দের অর্থ ঋতু। তাহলে মৌসুম কি জাতীয় শব্দ? আরবি শব্দ। তাহলে মৌসুম কি জাতীয় শব্দ? আরবি শব্দ। তাহলে মৌসুম কি জাতীয় শব্দ? আরবি শব্দ। তাহলে মৌসুম শব্দের অর্থ কি? ঋতু। মৌসুম শব্দের অর্থ ঋতু। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে বায়ু প্রবাহের দিক পরিবর্তিত হয় তাকে মৌসুম বায়ু বলে। তাহলে মৌসুম বায়ু কাকে বলে এটা সংজ্ঞা, এটা মেমোরাইজ করে ফেলতে হবে সংজ্ঞাটা। যে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানে ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ু প্রবাহের দিক পরিবর্তিত হয়
বায়ু প্রবাহ কিন্তু দিক প্রবাহিত, একদিকে বায়ু প্রবাহিত হয়ে যাচ্ছে, মনে করো পূর্ব থেকে পশ্চিমে বায়ু প্রবাহিত আছে, আবার হঠাৎ করে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত বা উত্তর থেকে দক্ষিণ এইরকম পরিবর্তিত হয়, তখন মৌসুমী বায়ু বলে। এখানে সংজ্ঞা আছে, বাট আরেকটা প্রশ্ন, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে বায়ু প্রবাহের দিক পরিবর্তিত হয় তাকে কি বলে? তাকে মৌসুম বায়ু বলে। সূর্যের উত্তরাংশ ও দক্ষিণায়নের ফলে, তাহলে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের ফলে শীত গ্রীষ্মে ঋতু ভেসে স্থলভাগ ও জলভাগের তাপের তারতম্য ঘটে, সেজন্য মৌসুমী বায়ুর সৃষ্টি হয়। সেজন্য কোন বায়ু সৃষ্টি হয়? মৌসুমী বায়ুর সৃষ্টি হয়। উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে সূর্য কর্কট ক্রান্তির ওপর লম্বাভাবে কিরণ দেয়। তাহলে কোন দিকে সূর্য কর্কট ক্রান্তির ওপর লম্বাভাবে কিরণ দেয়? উত্তর গোলার্ধের দিকে। কোন সময় দেয়? গ্রীষ্মকালে। সূর্য কেমন কর্কট ক্রান্তির ওপর লম্বাভাবে কিরণ দেয়? তাহলে কিসের ওপর লম্বাভাবে কিরণ দেয়? কর্কট ক্রান্তির ওপর। তাহলে সূর্য কর্কট ক্রান্তির ওপর লম্বাভাবে কিরণ দেয় কোন সময়? গ্রীষ্মকালে। আবার গ্রীষ্মকালে সূর্য কর্কট ক্রান্তির ওপর লম্বাভাবে কিরণ দেয় কোন গোলার্ধে? উত্তর গোলার্ধে। দেখো কতগুলো প্রশ্ন পাচ্ছি। এবার দেখো, এর ফলে কর্কট ক্রান্তি অঞ্চলের অন্তর্গত দক্ষিণ পূর্ব এশিয়ায়, উত্তর পশ্চিম ভারত, মধ্য এশিয়ায় প্রভৃতি স্থানের স্থলভাগ অতিশয় উত্তপ্ত হয়। ফলে এ সকল অঞ্চলে বায়ুচাপ কমে যায় এবং একটি সুবৃহৎ নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে দক্ষিণ গোলার্ধে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে আগত দক্ষিণ-পূর্ব অয়নবায়ু নিরক্ষরেখা অতিক্রম করে এশিয়া মহাদেশের নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল বেগে ছুটে যায়। এই বায়ুকে উত্তর গোলার্ধে গ্রীষ্মের মৌসুমী বায়ু বলে। তাহলে উত্তর গোলার্ধে গ্রীষ্মের কি বায়ু বলে? মৌসুমী বায়ু বলে। নিরক্ষরেখা অতিক্রম করলে ফ্যারেলের সূত্র অনুযায়ী দক্ষিণ-পূর্ব অয়নবায়ুর গতি বেঁকে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয়। এখানে একটু বোঝার চেষ্টা করতে হবে যে নিরক্ষরেখা অতিক্রম করলে, নিরক্ষরেখা যখন আমরা অতিক্রম করব বা পার করে ফেলবো, তখন ফ্যারেলের সূত্র অনুযায়ী কি হবে দেখো, দক্ষিণ পূর্বে অয়ন বায়ুর গতি, মানে দক্ষিণ পূর্বে যে বায়ু রয়েছে সেটা অয়ন বায়ু, সে অয়ন বায়ুর গতিটা বেঁকে বেঁকে বা বেঁকে যায়, পরিবর্তিত হয়ে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হতে শুরু করে বায়ু। এর জন্য গ্রীষ্মের বায়ুকে দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু বলে। গ্রীষ্মের মৌসুম বায়ু গ্রীষ্মের সময়, মানে গরমের সময় মৌসুমী বায়ু সমুদ্রের উপর দিয়ে আসে বলে এতে প্রচুর জলীয় বাষ্প থাকে। আর গ্রীষ্মের মৌসুম বায়ু আছে না, গ্রীষ্মের সমুদ্রের উপর দিয়ে আসে, তাহলে গ্রীষ্মের মৌসুম বায়ু কিসের উপর দিয়ে আসে? সমুদ্রের উপর দিয়ে আসে। তাহলে গ্রীষ্মের মৌসুম বায়ু কিসের উপর দিয়ে আসে? সমুদ্রের উপর দিয়ে আসে। আর সমুদ্রের উপর দিয়ে আসে বলে প্রচুর পরিমাণ কি থাকে? জলীয় বাষ্প থাকে। সমুদ্রের উপর দিয়ে আসে বলে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকে কোন বায়ুতে? গ্রীষ্মের মৌসুম বায়ু দিয়ে। গ্রীষ্মের মৌসুম বায়ু দিয়ে। এটি আরব সাগরীয় ও তারপরে বঙ্গোপসাগরে এর দুটি শাখায় বিভক্ত। আরব সাগরীয় এবং বঙ্গোপসাগরের দুটি শাখায় কি রয়েছে? বিভক্ত রয়েছে। তাহলে কয়টি শাখায় বিভক্ত রয়েছে? দুইটি শাখা, একটা বঙ্গোপসাগরীয় আর একটা হচ্ছে আরব সাগরীয়। আরব সাগরের শাখা পাকিস্তান আর পশ্চিম ভারত। তাহলে আরব সাগরের শাখা পাকিস্তান ও পশ্চিম ভারতে, বঙ্গোপসাগরের শাখা বাংলাদেশ। আরব সাগরের শাখা পাকিস্তান ও পশ্চিম ভারতে, তাহলে আরব সাগরের শাখা পাকিস্তান ও পশ্চিম ভারতে এবং বঙ্গোপসাগরের শাখা বাংলাদেশ। তাহলে বঙ্গোপসাগরের শাখা কোন দেশে? বাংলাদেশে। মিয়ানমার ও ভারতের পশ্চিমবঙ্গ, তাহলে মিয়ানমার ও ভারতের পশ্চিমবঙ্গ, আসামে মেঘালয় বৃষ্টিপাত ঘটায়। এছাড়া মধ্য এশিয়ার নিম্নচাপের দরুন, মধ্য এশিয়া রয়েছে নিম্নচাপ, খুবই নিম্নচাপ হয়। প্রশান্ত মহাসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পূর্ব মৌসুমীর বায়ুর উৎপত্তি হয়ে কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন ও জাপানে বৃষ্টিপাত ঘটায়। বৃষ্টিপাত হয় কিন্তু যখনই বায়ুপ্রবাহ সমুদ্র উপর থেকে আসে তখন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি। কেন? এখানে বলে দেখো, মধ্য এশিয়ার নিম্নচাপের দরুন প্রশান্ত মহাসাগর আছে, প্রশান্ত মহাসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, সে পানির উপর থেকে যেহেতু বায়ু প্রবাহিত হয় বলে জলীয় বাষ্প দক্ষিণ পূর্ব মৌসুম বায়ুর উৎপত্তি হয়ে, দক্ষিণ পূর্বে তখন মৌসুম বায়ু হয়, সেটার উৎপত্তি হয়ে যায়, হয়ে কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন, জাপানে বৃষ্টিপাত ঘটিয়ে দেয়। কারণ ওই বায়ুগুলো এই এই দেশের উপর দিয়ে যখনই যাবে তখন বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, সেটা বোঝানো হয়েছে। শীতকালে সূর্য
দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তির নিকট অবস্থান করায় সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। তাহলে শীতকালে সূর্য কোন দিকে কোন গোলার্ধে অবস্থান করে? দক্ষিণ গোলার্ধে। তাহলে শীতকালে সূর্য কিসের ওপর অবস্থান করে? মকরক্রান্তির নিকট অবস্থান করে, সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। তাহলে শীতকালে নিম্নচাপের সৃষ্টি হয় কারণ দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তির ওপর তাহলে শীতকালে সূর্য কোন গোলার্ধে মকরক্রান্তির নিকট অবস্থান করে সেখানে নিম্নচাপ হয় দক্ষিণ গোলার্ধে। কোন গোলার্ধে? দক্ষিণ গোলার্ধে। সূর্য কেমন ভাবে কর্কটক্রান্তি না মকরক্রান্তির নিকট অবস্থান করে? মকরক্রান্তির নিকট অবস্থান করে। এ সময় উত্তর গোলার্ধে স্থলভাগ মানে উত্তর গোলার্ধে উত্তরের দিকে কি রয়েছে? স্থলভাগ মানে শুধুমাত্র ভূমি, মাটি অত্যন্ত শীতল হয়, সেখানে উচ্চ চাপের সৃষ্টি হয়। শীতল হলে কারণ সবসময় স্থলভাগ মানে সেখানে কোনো পানি নেই, শুধু ভূমি বা মাটি, সমতল ভূমি হতে পারে, যে কোনো উঁচু নিচু ভূমি হতে পারে, সেখানে শীতল হওয়ার সেখানে উচ্চ চাপের সৃষ্টি হয়। ফলে স্থলভাগের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু দক্ষিণে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়ে যায়। তাহলে বায়ু উত্তর পূর্ব দিক থেকে আসে বলে, মানে উত্তর আর পূর্ব দিক থেকে আসে বলে একে উত্তর পূর্ব মৌসুম বায়ু বলে। তাহলে উত্তর পূর্ব দিক থেকে যে বায়ু আসে তাকে উত্তর পূর্ব মৌসুম বায়ু বলে। স্থলভাগের উপর দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে আসে বলে এটা শুষ্ক। বায়ু শুষ্ক হয় কেন? স্থলভাগের উপর দিয়ে, যখনই স্থলভাগের উপর দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে আসলে সেটা শীতল হবে, কারণ স্থলভাগে তো কোনো বায়ু থাকে না, জলীয় বাষ্প হবে না। মৌসুমী বায়ু নিরক্ষরেখা অতিক্রম করলে, তাহলে মৌসুমী বায়ু যখন নিরক্ষরেখা অতিক্রম করলে ফেরেলের সূত্র অনুসারে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। তাহলে দক্ষিণ গোলার্ধে বাম দিকে কখন বেঁকে যায়? ফেরেলের সূত্র অনুযায়ী। তাহলে ফেরেলের সূত্র অনুসারে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায় কখন? মৌসুম বায়ু নিরক্ষরেখা অতিক্রম করলে। তাহলে মৌসুম বায়ু কোন রেখা অতিক্রম করলে ফেরেলের সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়? মৌসুম বায়ুর নিরক্ষরেখা, মৌসুম বায়ুর নিরক্ষরেখা। এবং উত্তর পশ্চিম মৌসুমী বায়ুর উত্তর অস্ট্রেলিয়ার দিকে অগ্রসর হয় এবং বৃষ্টিপাতও ঘটায়। তো এই অধ্যায়গুলো একটু ক্রিটিক্যাল মতো, বাট একটু বুঝে পড়লে কিন্তু সবকিছু বুঝতে পারবা কাহিনীটা। ঋতুর সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন করে। তাহলে কিসের সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন করে? ঋতুর সঙ্গে সঙ্গে দিকটারও পরিবর্তন হয়। কিসের দিক? বায়ুর দিক। যে বায়ু প্রবাহিত হয় তাকে বলে ঋতু আশ্রয় বায়ু। তাহলে ঋতু আশ্রয় বায়ু কাকে বলে? একটা সংজ্ঞা। আবার ঋতুর সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন করে যে বায়ু প্রবাহিত হয় তাকে আবার কি বলে? ঋতু আশ্রয়ী বায়ু বলে। তিনটা প্রশ্ন। তাহলে কিসের সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন করে যে বায়ু প্রবাহিত হয় ঋতু আশ্রয়ী বলে? ঋতুর সঙ্গে সঙ্গে। এর মধ্যে রয়েছে মৌসুমী বায়ু। তাহলে মৌসুমী বায়ু কিন্তু দিক পরিবর্তন করে ঋতুর সঙ্গে সঙ্গে। আরও রয়েছে ভূমধ্যসাগরীয় বায়ু। তাহলে ভূমধ্যসাগরীয় বায়ু আর মৌসুমী বায়ু এই দুটো হচ্ছে ঋতুর সঙ্গে সঙ্গে কি করে? দিক পরিবর্তন হয়। স্থানীয় বায়ু, লোকাল ওয়াইন্ড, স্থানীয় বায়ু। স্থানীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য কিংবা তাপমাত্রার তারতম্যের কারণে ভূপৃষ্ঠের স্থানে স্থানে স্থানীয় বায়ুর উৎপত্তি হয়। তার মানে স্থানীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য কিংবা তারতম্যের কারণে। তাহলে প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে হয় অথবা তাপমাত্রার তারতম্যের কারণে ভূপৃষ্ঠের স্থানে স্থানে বায়ুর উৎপত্তি হয়। তাহলে ভূপৃষ্ঠের স্থানে স্থানে বায়ুর উৎপত্তি হয় কিসের কারণে? প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে হয়, আবার তাপমাত্রার তারতম্যের কারণেও হয়ে থাকে। একটা প্রশ্ন, রকি পর্বতের চিনুক ফ্রান্সের কেন্দ্রীয় মালভূমি থেকে প্রবাহিত মিস্ট্রাল। তাহলে রকি পর্বতের চিনুক রয়েছে, আর ফ্রান্সের কেন্দ্রীয় মালভূমি থেকে প্রবাহিত মিস্ট্রাল। আর আর্জেন্টিনা, উরুগুয়ে, পম্পাস অঞ্চলের উত্তরে পাম্পেরু। তাহলে আর্জেন্টিনা, উরুগুয়ে, পাম্পাস অঞ্চলের উত্তরে পাম্পারো। আর রকি পর্বতের চিনুক ফ্রান্সের কেন্দ্রীয় মালভূমি থেকে প্রবাহিত মিস্ট্রাল। আড্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলে বোরা। তাহলে আড্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলে কি রয়েছে? বোরা। আর উত্তর আফ্রিকা দক্ষিণ ইতালিতে সিরক্কো। তাহলে উত্তর আফ্রিকা দক্ষিণ ইতালিতে কি রয়েছে? সিরক্কো। আরব মালভূমির রয়েছে সাইমন। তাহলে সাইমন কোন মালভূমির? আরব মালভূমির। মিশরের খামসিন। তাহলে মিশরে রয়েছে খামসিন। আর ভারতীয় উপমহাদেশে রয়েছে লু। কয়েকটি স্থানীয় বায়ুর উদাহরণ দেওয়া হলো। এগুলো অবশ্যই মেমোরাইজ করে ফেলতে হবে, যেভাবে যেভাবে পড়লাম সেভাবে। এখানে
নিম্নের বায়ু সময় কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত তা নিয়ত বায়ু পাঠ করলে উল্লেখ করো। অয়ন বায়ু কেমন, পশ্চিমা বায়ু কেমন, মেরু বায়ু কেমন, সেটা কিন্তু এখানে বৈশিষ্ট্যগুলো সব উপরে সুন্দরভাবে দিয়ে দিয়েছে। ওইখান থেকে খুঁজে খুঁজে ইম্পর্টেন্স তোমরা একটা করে বের করতে পারো, সেগুলো তোমরা ছকটা পূরণ করে নিতে পারো। ছক পূরণ না করলেও কোনো প্রবলেম নেই। এখানে দেখো বিশ্ব উষ্ণায়ন মানে পৃথিবীটা গরম হচ্ছে, জলবায়ু পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং বর্তমান পৃথিবীতে পরিবেশগত প্রধান সমস্যার মধ্যে অন্যতম। তাহলে বর্তমান পৃথিবীতে পরিবেশগত প্রধান সমস্যার মধ্যে অন্যতম কি রয়েছে? বিশ্ব উষ্ণায়ন, ইংলিশে বলে গ্লোবাল ওয়ার্মিং। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে লিখে রাখবা, অনেক ইম্পর্টেন্স। তাহলে বর্তমান পৃথিবীতে পরিবেশগত প্রধান সমস্যার মধ্যে অন্যতম কোনটা রয়েছে? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। বিশ্ব উষ্ণায়ন হার ক্রমান্বয়ে বৃদ্ধির ফলে পৃথিবীর জলবায়ু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মানে কিসের ক্রমান্বয়ে পৃথিবীর জলবায়ু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কেন? বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধির ফলে। বিশ্ব উষ্ণায়ন মানে পৃথিবী গরম বৃদ্ধি হওয়ার কারণে জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পৃথিবীর সৃষ্টি থেকে জলবায়ু কখনো এক থাকেনি, কখনো খুব উষ্ণ কখনো খুব শুষ্ক থেকেছে। উষ্ণ মানে খুব গরম থেকেছে, আবার কখনো শুকনা থেকেছে, কখনো শীতল হয়ে বরফে ঢেকেছে। কিন্তু পরিবর্তন হয়েছে অনেক ধীর গতিতে, লক্ষ লক্ষ বছর লেগেছে। এবং বলা হয়ে থাকে এই পরিবর্তন হয়েছে কিছু প্রাকৃতিক কারণে, যেমন পৃথিবীর কক্ষপথ বা পৃথিবীর আবর্তনের পরিবর্তন হয়। তাহলে পৃথিবীর কক্ষপথ বা পৃথিবীর আবর্তনের কারণে এই পরিবর্তনগুলো কিন্তু হয়ে থাকে, পৃথিবীর পরিবর্তন। তবে সমকালীন পরিবর্তন নিয়ে সবাই খুব চিন্তিত, কারণ এই পরিবর্তন ঘটছে অতি দ্রুত। এবং এই পরিবর্তনের একটি বড় কারণ হচ্ছে ভূপৃষ্ঠে মানুষের ক্রিয়াকর্ম। তাহলে ভূপৃষ্ঠে মানুষের ক্রিয়াকর্মর কারণে, কর্মকাণ্ডের কারণে হয়েছে বিভিন্ন পরিবর্তন, বিশ্ব উষ্ণায়নের পরিবর্তন, পৃথিবীর পৃষ্ঠে মানুষের ক্রিয়াকর্ম। 100 বছর পূর্বে গড় তাপমাত্রার তুলনায় প্রায় 0.6 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 100 বছর পূর্বে গড় তাপমাত্রা প্রায় 0.6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। তো যেগুলো পড়লাম, যাদের একটু দাগার ইচ্ছা আছে তারা আরেকবার একটু দেখে নিতে পারো। আমরা যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন বা যেগুলো সাধারণ সিম্পল কোশ্চেন সেগুলো কিন্তু দেখে দিয়েছি, আর বেস্ট অফ ইম্পর্টেন্টগুলো উল্লেখ করে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেগুলো একটু বেশি করে পড়তে হবে, এমনভাবে মেমোরাইজ করতে হবে যাতে লাইফে কখনো মিস্টেক না হয় বা হারিয়ে না যায়। যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্স দিয়ে দিচ্ছি, কারণ প্রতিটা পৃষ্ঠা থেকে একটা দুইটা করে ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে দেওয়া পসিবল, বা সবগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্স তো হয় না। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।